আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সম্প্রতি একসঙ্গে ৮ সেনা হারানোর ধকল সামলে ওঠার আগেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সেনাদের উপর আবার ভয়ঙ্কর হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। দক্ষিণ গাজায় শুক্রবার শীর্ষ স্তরের কয়েকটি অভিযান পরিচালনা করেছে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস, হামাসের আল কাসাম ব্রিগেড সহ কয়েকটি গ্রুপ। অভিযানে খান ইউনিসে ইসরায়েলি সামরিক অবস্থান এবং যানবাহনগুলোতে ভারী মর্টার হামলা এবং ইয়েমেন 105 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে নতুন উদ্যম দেখা যাচ্ছে। দখলদারদের ওপর তাদের হামলার তীব্রতা বেড়েছে। আল কুদস শুক্রবার জানিয়েছে, কাসামের সঙ্গে সমন্বয় করে তাদের যোদ্ধারা খান ইউনিসের জোরাত আল লৌত এলাকায় দখলদার সেনাদের জটলায় ভারী মর্টারশেল ছড়েছেন। আলাদা বিবৃতিতে তারা বলেছেন, খান ইউনিসের হামাদ শহরের পূর্বে ইসরায়েলি সেনাদের উপর 60 mm মর্টার শেল দিয়ে সরাসরি আঘাত হেনেছেন তাদের যোদ্ধারা। তাছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে রিয়াদ আল সালিহিন মসজিদের কাছে অগ্রসরমান একটি ইসরায়েলি সাঁজোয়া যানকে বোমা মেরে উড়িয়ে দিয়েছেন তারা। এই হামলার হাই ডেফিনিশন ফুটেজ প্রকাশ করা হয়েছে। এদিকে আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা খান ইউনিসের আবাসন আল কাবিয়া এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলি বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ভেহিকল ধ্বংস করেছেন। এদিন গাজা সিটির নাহালুজে ইসরায়েলি বাহিনীর উপর সমন্বিত হামলা চালিয়েছে পিএফএলপির আবু আলী মুস্তাফা ব্রিগেডস এবং পপুলার রেজিস্ট্যান্স কমিটির আল নাসের সালাহ আল দিন ব্রিগেডস। এসব হামলার পর হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করার যে লক্ষ্য ঘোষণা করেছিল ইসরায়েল, এসব শীর্ষস্তরের অভিযান প্রমাণ করে অবৈধ দেশটি এখন চূড়ান্ত পরাজয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছে। একদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলা, অন্যদিকে ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভ ও যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে বেকায়দায় নেতানিয়াহু সরকার। ইহুদিবাদী সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে, তেল আবিবে বিক্ষোভ সামাল দিতে না পেরে অংশগ্রহণকারীদের উপর বেপরোয়া আচরণ করেছে ইসরায়েলি পুলিশ। তাদের সহিংসভাবে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি জানান। এ সময় পুলিশ 7 বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানা গেছে। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, এই বিক্ষোভে ইহুদিবাদী সেনাদের একদল মা ইসরায়েলি সেনাবাহিনীর প্রধানের কাছে তাদের সন্তানদের গাজা যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান। তারা ইসরায়েলি সেনাবাহিনীর প্রধানের কাছে বলেন, তাদের সন্তানরা এখন আগুনে ঝুলানো হাঁসের মতো। ইহুদিবাদী বিক্ষোভকারীরা এই বলে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইনের সামনে বিচারের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর তারিখের ঘটনায় নিজের পরাজয় মেনে নিতে এবং রাজনীতি ছেড়ে দিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষোভ ঝেড়েছেন। নেতানিয়াহুর বিচার বাতিল করার বা তাকে ক্ষমা করার জন্য ট্রাম্পের অনুরোধকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। হিব্রু সংবাদপত্র ইয়েদিওত আহরোনথের সঙ্গে এক সাক্ষাৎকারে ল্যাপিড বলেন, আমার মতে ট্রাম্পের এই বক্তব্য অপরাধী নেতানিয়াহুকে দায় মুক্তির ব্যবস্থা দেবে। বৃহস্পতিবার ট্রাম্প নেতানিয়াহুর কাছে আদালতের সমন পাঠানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, এই প্রথমবারের মতো সরকারের কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন বিচার করা হচ্ছে। তিনি অবিলম্বে নেতানিয়াহুর বিচার বাতিল বা তাকে ক্ষমা করার আহ্বান জানান। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতির একটি চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। কঙ্গো রুয়ান্ডা শান্তি চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগেই আমি গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমার মনে হচ্ছে খুব শিগগিরই একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই। ওভাল অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, কিম জং উনের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, আমরা যে কোনো সম্ভাব্য সংঘাতের সমাধান করতে পারব। একজন ইহুদি বিশ্লেষক বলেছেন, নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা এবং সেখানকার জনগণের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়েছে। হিব্রু ভাষায় সংবাদপত্র মাআরিফ বৃহস্পতিবার ইহুদিবাদী সামরিক বিশ্লেষক আভি আশকেনাজির বরাতে লিখেছে, গাজায় 628 দিনের যুদ্ধের পর এবং 1900 জনেরও বেশি ইসরায়েলের মৃত্যুর পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চরম পরাজয়ের সম্মুখীন হয়েছে। আশকেনাজি জোর দিয়ে বলেন, আমরা গাজা যুদ্ধে কোনো নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করছি না এবং কার্যত একটি অচলাবস্থায় প্রবেশ করেছি।
ইসরায়েল গাজায় জয়লাভ করছে না, বরং তার চোরাবালিতে ডুবে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হতাহতের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু এ মাসেই আমাদের ২০ জন সেনা নিহত হয়েছেন। গাজার বিরুদ্ধে ২ বছরের দীর্ঘ যুদ্ধের জন্য ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত ছিল না এবং হামাসের সামরিক শক্তি, ভূগর্ভস্থ সুড়ঙ্গের নেটওয়ার্ক সহ গাজার জনগণের দৃঢ় অবস্থানের মুখোমুখি হওয়ার জন্য তারা যথাযথভাবে প্রস্তুত ছিল না। আশকেনাজি ইসরায়েলি সেনাবাহিনীর সরঞ্জাম সমস্যার দিকে ইঙ্গিত করে বলেন, আমরা আধুনিক সরঞ্জামের অভাবে মুখোমুখি হচ্ছি এবং কিছু ক্ষেত্রে আমাদের ১৯৫০-এর দশকের অস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হয়েছে। গাজায় যখন ইসরায়েলি সেনাদের বিপর্যস্ত অবস্থা, তখন ইরান নিয়েও বেকায়দায় রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেছেন, ইরানের পার্লামেন্ট দেশের পারমাণবিক অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছে। তেহরান বলছে, IAEA এর রাজনৈতিক সহযোগিতায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা হয়েছে এবং সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই জঘন্য পরিস্থিতি তৈরিতে অবদান রেখেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA পশ্চিমা দেশগুলোর চাপে পড়ে উদ্দেশ্যমূলকভাবে এমন এক রাজনৈতিক প্রতিবেদন প্রকাশ করেছে যেটি ইসরায়েল ইরানে হামলা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্থাটি ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ানো ভাষায় প্রতিবেদনটি তৈরি করেছে যাতে ইসরায়েল হামলা চালানোর যৌক্তিকতা তুলে ধরতে পারে। IAEA এর অভিযোগকে তারা এই হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার বড় একটি উপাদান হিসেবে ব্যবহার করেছে। IAEA এর বোর্ড অব গভর্নর্স গত ১২ জুন একটি ইরান বিরোধী প্রস্তাব পাশ করে, যা ছিল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর ঠিক একদিন আগের ঘটনা। তাদের দাবি, ইরান তার পারমাণবিক দায়িত্ব ভঙ্গ করেছে। ল্যাভরভ জোর দিয়ে বলেন, এই প্রস্তাবটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে তৈরি হয়েছিল এবং তা গড়ে উঠেছিল IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইচ্ছার উপর ভিত্তি করে। এদিকে রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের কাছে বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তবে দেশটি এখনও কোনো বোমা তৈরি করেনি। ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর রয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমন দাবি সঠিক নয়। গ্রোসি আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ইরান এখন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। দুই পক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে বেসামরিক পরমাণু প্রকল্প তৈরির জন্য দেশটিকে $30 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল ও বিভিন্ন দেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলার তহবিল মুক্ত করে দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সত্যি আগ্রহী হন, তবে তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার বন্ধ করতে হবে। শনিবার ভোরে এক্সে এক পোস্টে আরাকচি বলেন, ট্রাম্পের এমন ভাষা কেবল খামেনিকে নয়, বরং তার কোটি ভক্ত অনুসারীকেও আঘাত করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, চুক্তির জন্য সদিচ্ছা থাকলে সম্মান প্রদর্শন আবশ্যক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পরমাণু আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছে। ইরান আগে জানিয়েছে তারা আলোচনায় বসতে পারে, তবে যুক্তরাষ্ট্রকে আগে কিছু মূলনীতি মানতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, আরাকচির এই বার্তা মূলত সংযত আচরণের জন্য ট্রাম্প প্রশাসনের উপর একটি কূটনৈতিক চাপ। শুক্রবার আরাকচি বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো প্রতিশ্রুতি বা চুক্তি হয়নি। একই সঙ্গে তিনি বলেন, আমরা ইহুদিবাদী সরকারকে জানিয়েছি ইরান লেবানন নয় এবং যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের দ্রুত এবং নির্ভুল জবাব দেওয়া হবে। ইরান আত্মসমর্পণ শব্দটির সঙ্গে অপরিচিত উল্লেখ করে আরাকচি বলেন, এই প্রতিরোধ ইরানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ পারমাণবিক অস্ত্রধারী একটি পরাশক্তি, পারমাণবিক অস্ত্রধারী একটি শাসন ব্যবস্থা এবং সমস্ত ইউরোপীয়রা একত্রিত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্র এবং এর জনগণকে পরাজিত করতে এবং আত্মসমর্পণ করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল, কিন্তু তারা সফল হয়নি।
একজন মার্কিন সিনেটর জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সত্য নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধকে সমর্থন করে মার্কিন সরকার 22 জুন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে আক্রমণ করে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলার বিষয়ে বৃহস্পতিবার মার্কিন সরকারের সদস্যদের সঙ্গে তাদের সিনেটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডেমোক্রেটরা সরকারের ব্যাখ্যায় আশ্বস্ত হতে পারেননি। মার্কিন সিনেটের রুদ্ধদ্বার বৈঠকের পর ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের দাবি সত্য নয়। তিনি বলেন, মনে হচ্ছে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছি। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, ইরান বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের নেতৃত্বে বিশ্বের কর্তৃত্ববাদী শক্তিগুলোর আগ্রাসন মোকাবেলা করে আসছে। মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, আমেরিকা এবং ইসরায়েলের দৃষ্টিতে ইরানের সবচেয়ে বড় অপরাধ হল ফিলিস্তিন, বায়তুল মুকাদ্দাস এবং তাদের ভূমি মুক্ত করার জন্য সংগ্রামরত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া। এই সমর্থনের ফলে ইরান শত্রুর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি বলেন, আমেরিকা এবং ইসরায়েলের মূল লক্ষ্য হল ফিলিস্তিনকে মুক্ত করতে কিংবা ইসরায়েল মার্কিন আধিপত্য ধ্বংস করতে চায় এমন যে কোনো শক্তির উত্থানকে ধ্বংস করা। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল মার্কিন আগ্রাসনের পর ইরান এখন আগের চেয়েও শক্তিশালী। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর একটি উল্লেখযোগ্য অংশের অত্যাচারের বিরুদ্ধে ইরানের লড়াই করার ক্ষমতা এবং তাদের সঙ্গে আপোষ না করার সক্ষমতা প্রমাণিত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস এবং স্বাধীনতার কারণে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান জোরদার করতে পেরেছে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মার্কিন দখলদারিত্ব ও আধিপত্যের মুখোমুখি হয়েছে। আমরা আত্মসমর্পণ বা আপোষ করব না এবং আমাদের মাতৃভূমি ও ভবিষ্যৎ প্রজন্মের সম্মানের জন্য প্রতিরোধ চালিয়ে যাব উল্লেখ করে হিজবুল্লাহর মহাসচিব বলেন, অব্যাহত প্রতিরোধ এবং আত্মসমর্পণ না করার নীতিতে আমরা অটল থাকব। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিজয় মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের মনোবলকে আগের চেয়ে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।